আজকের সংবাদ। মেদিনীপুর লোকসভা নির্বাচন শেষ, এবার গণনার পালা। 4 তারিখ সকালে পরিষ্কার হয়ে যাবে মেদিনীপুর লোকসভায় কে সাংসদ হবেন। বিজেপির প্রার্থী অগ্নিমিত্র পল আগে থেকে ঘোষণা করেছেন তিনি সাংসদ হয়ে গেছেন, শুধু গণনার অপেক্ষা। আর জুন মাসে নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকে যেভাবে মানুষের জনসমর্থন পেয়েছেন তাতে জয় যে 100% তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে শেষ হাসি কে হাসবেন তার জন্য অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। মেদিনীপুর লোকসভা নির্বাচন শেষ, এবার গণনার পালা। 4 তারিখ সকালেই পরিষ্কার হয়ে যাবে মেদিনীপুর লোকসভায় কে সাংসদ হবেন। বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পল আগে থেকেই ঘোষণা করেছেন তিনি সাংসদ হয়ে গেছেন, শুধু গণনার অপেক্ষা। এবার জুন মালিয়া নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই যেভাবে মানুষের জনসমর্থন পেয়েছেন তাতে জয় যে 100% তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে শেষ হাসি কে হাসবেন তার জন্য অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। উল্লেখ করা যেতে পারে এবার মেদিনীপুর লোকসভায় বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করেননি, এমনকি তার সাজানো বাগানেও তাকে ফুল চাষ করতে দেয়নি। তাকে এবার নির্বাচনী প্রচার থেকে দূরে রেখে অগ্নিমিত্র পল একাই প্রচার করেছেন। আর বেশ কিছু এলাকায় বিরোধী দলনেতাকে এনে বাজার গরম করা ছাড়া যেখানে গেছেন সেখানে তেমনভাবে কর্মী সমর্থককে পাশে পাননি। তা সত্ত্বেও কোনো তত্ত্বে তিনি জয়ী হবেন বলেছেন। বিজেপি নেতাদের দাবি যেভাবে এবার মানুষ নিজের ভোট নিজেই দিয়েছেন শান্তিপূর্ণভাবে, তাতে বিজেপির পক্ষে রায় দেবেন এটাই স্বাভাবিক। অপরদিকে তৃণমূলের নেতা বিধায়ক ও প্রার্থীর দাবি যারা সারা বছর পড়াশুনো করলো না তা কয়েকদিন পরেই পাশ করার স্বপ্ন দেখেছেন। মানুষ কার সঙ্গে রয়েছে তা বিধানসভা, গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নির্বাচন প্রমাণ পেয়েছে। আর লোকসভা নির্বাচনে তার থেকেও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন জুন মালিয়া। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে একমাত্র খড়গপুর বাদে বাকি বিধানসভাগুলিতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে একমাত্র খড়গপুর বাদে বাকি বিধানসভাগুলির দখলে তৃণমূলের। আর খড়গপুরে এবার সব থেকে কম ভোট পড়েছে, ফলে বিজেপি যেখানে খড়গপুরের উপর নির্ভর করে জয়ের স্বপ্ন দেখছিলেন তা কোনো দিনে হবে না বলে দাবি করেছেন নেতারা। তবে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে। বলতে পারছি না, বিকজ আমি আমার মানুষের ওপর, ঈশ্বরের ওপর আমার আস্থা আছে। মানুষ তাকেই ভোট করবে বা ভোট দেবে যাকে তারা যোগ্য মনে করে, এবং আমি এটা আমার কলকাতা পুলিশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে, দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে, সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর ভিতরে প্রিসাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে। আর আমার পোলিং এজেন্টকে বার করে দিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে চলে গেছিল। আজকে তাকে আবার ভেতরে বসিয়ে দিয়ে এলাম, সে ভয় পেয়ে কাঁদছে। এই হচ্ছে অবস্থা। কলকাতা পুলিশ ছিল, হুমকি দিচ্ছে, সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে, কলকাতা পুলিশই হবে। কি পুলিশ আমি জানি না, উত্তর দিতে পারলে না তো। আমি শুনিনি হুমকি দিতে, পাশে দাঁড়িয়ে আছে কেন? রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব, হলদিয়ায় চলে গেল তরতাজা প্রাণ। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এক যুবক, নাম নন্দ ঘোড়াই, বয়স 50 বছর। হলদিয়ার দুর্গাচক থানা এলাকার কুমারচকের ঘটনা। রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হলদিয়ায় চলে গেল তরতাজা প্রাণ। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এক যুবক, নাম নন্দ ঘোড়াই, বয়স 50 বছর। হলদিয়ার দুর্গাচক থানা এলাকার কুমারচকের ঘটনা। প্রাকৃতিক দুর্যোগ রেমালের তাণ্ডবে বাড়ির সামনে তার ঝুলে যায়। বিকেলে ঝড় বৃষ্টি কমতে বাইরে বেরিয়ে তারটাকে হাত দিয়ে তুলে দিতে গিয়ে ইলেকট্রিক শক খান, সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। বেশ কিছু সময় পর পাড়ার লোকজন দেখতে পেয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাড়িতে স্ত্রী, 3 ছেলে ও মেয়ে রয়েছে। রাজমিস্ত্রির হেল্পারের কাজ করতেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেমাল ঘূর্ণিঝড়ের জেরে কেড়ে নিল আরেকটি প্রাণ। আজকে বিকেল 4টের সময় নন্দ ঘোড়ই ওর বাড়ির সামনে একটি কেবিল পড়েছিল ছিঁড়ে। এবার ওই কেবিল তারটা তুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় স্পটে। এবার পরবর্তীকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পোস্টমর্টমের জন্য ডেড বডি রেখে দিয়েছে। হ্যাঁ, হাসপাতাল মৃত বলে ঘোষণা করেছে। এটা বিকেল 4টের সময় এখানে ঘটেছে। এরপরে হসপিটাল নিয়ে যেতে যতটুকু
একটা কেবিল তার ছিল, এখন কেবিলের মধ্যে ইলেকট্রিক কি করে কানেকশন বাহিত হলো এটা আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কি করে গেল এটা প্রপার এনকোয়ারি হওয়া দরকার। যে অ্যাকচুয়ালি ওর বাড়ির লোকরা ওকে খুঁজে পাচ্ছিল না, যে কোথায় গেছে, বেরিয়ে গেল কোথায়। এবার হঠাৎ করে খোঁজাখুঁজি করে এখানে দেখে যে ও পড়ে আছে, বিদ্যুতের ওই তারটা ধরে নিয়ে পড়ে আছে। এরপরে ওর বাড়ির লোকজন ওকে ওখান থেকে রেস্কিউ করে হসপিটাল, তারটাকে সম্ভবত ওরা বাঁশ দিয়ে সরিয়েছে, বাঁশ দিয়ে সরিয়ে ওকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি ও রাজমিস্ত্রি কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করে অতিবাহিত করতো, এবং আমাদের একটা ছোট্ট দোকান ছিল পিয়ংবদা বাজারে, চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকান চা বেচে জীবনযাপন করতো। বাড়িতে অ্যাকচুয়ালি 2 ছেলে আছে, একটি মেয়ে আছে, 3 ছেলে 1 মেয়ে আর স্ত্রী বর্তমান। বয়স 52 সম্ভবত, 59। আচ্ছা 52 বা 59 এরকম কিছু একটা হবে। আমার নাম রবীন্দ্রনাথ খাটুয়া, আমি এই কুমারচক গ্রামেরই বাসিন্দা, এরা আমার প্রতিবেশী, তাই এসেছি। আবারও উত্তপ্ত ময়নার বাগচা। লোকসভা ভোট শেষ হওয়ার পরে ফের উত্তপ্ত ময়নার বাগচা। আবারও উত্তপ্ত ময়নার বাগচা। লোকসভা ভোট শেষ হওয়ার পরে ফের উত্তপ্ত ময়নার বাগচা। গত সোমবার বাগচার নিমতলা এলাকায় তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে, কিন্তু তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি। ঘটনায় আহত তৃণমূল কর্মী সুদীপ ভঞ্জ এবং পুষ্পেন্দু ভঞ্জ ময়না হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। মানস হাজরা এবং নারায়ণ মালের ওরা আমাদেরকে মেরেছে, উত্তম সিংহের নেতৃত্বে। কেন মেরেছে? আমরা টিএমসি করি। আপনার নাম? পুষ্পেন্দু বন্ধু, বাড়ি? বাচ্চা ময়না। ঘটনাটা কি ঘটেছে? আমাদের নিমতলায় ধরে নিয়ে গিয়ে মারধর করছে। নিমতলায় আপনারা ছিলেন? হ্যাঁ, ওই কাছাকাছি ছিলাম, বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, ওই টাইমে কারা মারধর নারায়ণ করেছে? মাল, মানস বাড়াই আর তাপস হাজরা, ওরা 3 জন ধরে নিয়ে গেছে। ওরা কিন্তু মারেনি, অন্যরা মেরেছে, তাদেরকে চিনি না। আচ্ছা, আমরা তো বাইরে থাকি না, এই বাড়ি কেন মেরেছেন বুঝে? এই কথাটা বলছে, মোনা হাজরার সঙ্গে বোম নিয়ে ঘুরিস, পার্টি করিস, এই কথাটাই বলছে। আর কি পার্টি করেন আপনারা? টিএমসি। যারা মেরেছে ওরা বিজেপি। আপনার নাম? সুদীপ ভঞ্জ, বাড়ি? বাচ্চা মায়। ঘটনা কি হচ্ছে? ঘটনাটা 5টা সাড়ে 5টার দিকে আমাদের কর্মী সুদীপ ভঞ্জ আর পুষ্পেন্দু ভঞ্জ ওরা নিমতলায় বাজার করতে আসছিল। ওখানে উত্তম সিং এবং আরও কয়েকজনের নেতৃত্বে, নারায়ণ মাল ছিল, সেরকম কয়েকজনের নেতৃত্বে এদেরকে তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড মার, ইট, লাঠি এবং রড দিয়ে খুব প্রহার করেছে। এরা এখন মোটামুটি এই আমাদের বিপিএইচসিতে ভর্তি আছে। এরা খুব গুরুতর আহত আছে, কারণ আমাদের ইলেকশনের পর আমরা দেখেছি টোটাল ময়না কেন, টোটাল আমরা শান্ত, একেবারে শান্ত। আবার আগামী দিন 4 তারিখ রেজাল্টের আগে এরা বিভিন্নভাবে আমাদের কর্মীদের উপর অন্যায় অত্যাচার করছে। এটা প্রশাসনের কাছে আমরা দাবি করছি যাতে আপাতত সবাই ঠিক থাকে, এলাকা শান্ত থাকে। এটা আমার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসাবে আমি এটা সবাইয়ের কাছে আবেদন করছি, আমরা যেন সবাই ঠিক থাকি। আমার নাম সুশান্ত ভৌমিক, ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। কালকের সন্ধ্যের ঘটনায়, নিমতলার ঘটনায় তৃণমূল যেটা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা একটা যে যার ব্যক্তিগত জমি জায়গা নিয়ে ঘটনা। এর সঙ্গে যারা করেছে তারা বিজেপি করে, আর যাদের সঙ্গে হয়েছে তারা তৃণমূল করে। এটা কেবল পলিটিক্যাল রং লাগানো হচ্ছে। এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো রকম সম্পর্ক নেই। আর যেখানে আমার নাম জড়িয়ে করা হচ্ছে, আপনারা প্রশাসনকেই জেনে জিজ্ঞেস করবেন যে আমি যেই সময় থানায় ছিলাম একটা অন্য ব্যাপারে দরকারে, সেই সময় ঘটনা ঘটে, আমি প্রথম পুলিশের নজরে ঘটনাটাকে আনি। এবং এটা যে কোনো বাচ্চায় যে কোনো ব্যক্তিগত পারিবারিক ঘটনা ঘটলেও সেটাকে তৃণমূল বিজেপিকে ভূত দেখছে। তাই এটা বলবো যে অভিযোগ করছে তৃণমূল, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টির ময়না দক্ষিণ মণ্ডলের সভাপতি। সাত সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার হলো এক প্রৌঢ়ার মৃতদেহ। ঘটনাটি কেশারী ব্লকের গগনেশ্বর 9 নম্বর অঞ্চলের মুড়াকাঠা এলাকা।
সাত সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার হলো এক প্রৌঢ়ার মৃতদেহ। ঘটনাটি কেশিয়ারি ব্লকের গগনেশ্বর 9 নম্বর অঞ্চলের মুড়াকাঠা এলাকার। বছর 64 খাদি গানরাই গতকাল রাতে বাড়ির পাশে একটি মেলা দেখতে যান। তারপর বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করলে মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার হয় ওই প্রৌঢ়ার মৃতদেহ। রীতিমতো ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় কেশিয়ারি থানায়। ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়ারি থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থল থেকে ওই মৃতদেহ উদ্ধার করেছে ইতিমধ্যে পুলিশ। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠাচ্ছে কেশিয়ারি পুলিশ। তবে কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও বাড়ির লোকের অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই মহিলা পুকুরে নেমেছিলেন আর তার কারণেই মৃত্যু অনুমান করা হচ্ছে পুলিশ সূত্রেও। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের বৃন্দাবনপুর এলাকায় দাপিয়ে বেড়ালো আনুমানিক 17টি দাতাল হাতির একটি দল। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের বৃন্দাবনপুর এলাকায় দাপিয়ে বেড়ালো আনুমানিক 17টি দাঁতাল হাতির একটি দল। জানা গেছে, খাবারের সন্ধানে দাঁতালের দলটি জঙ্গল ছেড়ে লোকালয়ে চাষের জমিতে তাণ্ডব চালিয়ে নষ্ট করল প্রায় 20 কাঠা জমির ধান চাষ। মাথায় হাত চাষিদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা। শেষমেশ হুলা পার্টির সদস্যরা দাঁতালের দলটিকে জঙ্গলে ফেরত পাঠায়। পাশাপাশি দাঁতাল হাতির দলটি জঙ্গল ছেড়ে লোকালয়ের রাস্তার উপর দাপিয়ে বেড়ায়। আতঙ্কিত এলাকার মানুষজন। আরো আছে পিছনে আছে পুরা দল। এটা বড় মালটা, এটা হাই লাইন আছে, দাঁতলা মাল আছে। এই যে কোথালে আনলে আজকে কি সব নেই গেছে তোমার আরো দুটো হাতি আছে। কত গাড়ি আছে খুব পিছন লাগছে শেষ নেই। বাচ্চা অনেক আছে। তুই পছে এইটা বদমাসটা পিছনে আছে সবাই। দেখো মজা ঢুকিয়ে যাবে, মজা মজা ঢুকিয়ে যাবে। এইটা সবগুলো হারামি। চোরেদের দল, ডাকাতদের দল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ইভিএম কে আমাদের নজরে রাখতে হবে। তৃণমূল প্রসঙ্গে এভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন অগ্নিমিত্রা পল। লাস্ট দুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি আইপ্যাক এবং তৃণমূল আইপ্যাকের সাহায্যে বিভিন্নভাবে স্ট্রং রুমে ঢুকে স্ট্রং রুমে যে ইভিএম গুলো রাখা রয়েছে, ইভিএম বক্সগুলো, সেগুলোকে ট্যাম্পার করা, সিসিটিভি ক্যামেরা সরানো। আমরা গতকাল আমাদের সাংসদ সৌমিত্র খানের ভিডিও দেখেছি সবাই এবং শিউরে উঠেছি। ভাবতে পারিনি যে এরকমও তৃণমূল এত স্টুপ ডাউন করতে পারে, এতটা নিচে নামতে পারে। কিন্তু তৃণমূল চোরেদের দল, তারা যা কিছু করতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে আমার আহ্বান, খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় স্ট্রং রুমে ইভিএম রাখা রয়েছে। আপনারা যখনই যে সময় পাবেন আপনারা অবশ্যই সেখানে যান এবং পাহারা দেওয়ার যে কাজ, চোররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ডাকাতের দলরা তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে আমাদের ইভিএমকে রক্ষা করতে হবে। শুধু ইভিএম রক্ষা নয়, এটা হচ্ছে মেদিনীপুর মানুষের ডিসিশন যাই হোক আমরা মাথা পেতে নেব, কিন্তু
ডিসিশনটা যেন সঠিক হয়, ডিসিশনের যে প্রসেস, রেজাল্টের যে প্রসেস সেটা যেন সঠিক হয়, সেটাকে যেন কেউ ট্যাম্পার না করতে পারে, কোনো 2 নম্বরই যেন না হয়। আর জানেনই তৃণমূলের সাথে আইপ্যাকের সাথে রয়েছে পুলিশ এবং প্রশাসন। আমি তো শুনলাম কিছু কিছু পুলিশ অফিসার 2 দিন আগে স্ট্রং রুমে প্লেন ক্লোদিং এ, মানে ইউনিফর্ম না পরে তারা সেখানে ঘোরাঘুরি করছিল। তাই চোরেদের থেকে খুব সাবধান, ডাকাতদের থেকে খুব সাবধান। অবশ্যই আপনারা খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে যান এবং স্ট্রং রুমকে রক্ষা করুন। এটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতার জয় হোক। নমস্কার। দীর্ঘ 15 বছর ধরে আবেদন করেও মেলেনি কোনো সরকারি সাহায্য। ঝড় বৃষ্টিতেও ঠাঁই খড়ের চালা। বারবার আবাস যোজনার আবেদন করেও পাওয়া যায়নি। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতে ছত্রি শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সাবিত্রী আচার্য ও তার 4 ছেলে বৌমা সহ পরিবারের সদস্য প্রায় 16 থেকে 17 জন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বারবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। দীর্ঘ 15 বছর ধরে আবেদন করেও মেলেনি কোনো সরকারি সাহায্য। ঝড় বৃষ্টিতেও ঠাঁই খড়ের চালা। বারবার আবাস যোজনার আবেদন করেও পাওয়া যায়নি। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের ছত্রি শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সাবিত্রী আচার্য ও তার 4 ছেলে বৌমা সহ পরিবারের সদস্য প্রায় 16 থেকে 17 জন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। রেমাল ঝড়ে হেলে পড়েছে মাটির বাড়ি। চরম আতঙ্কে দিন কাটছে সাবিত্রী দেবীর পরিবারের লোকেরা। সাবিত্রী দেবী ও তার পরিবারের লোকেরা জানিয়েছেন, শুধু আবাস যোজনার বাড়ি নয়, সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে 11টা নাগাদ বিজেপির এক মণ্ডলের অবজারভার নিশিকান্ত জানা ও কয়েকজন বিজেপি কর্মী গিয়ে ওই পরিবার সহ বেশ কয়েকটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রী বন্টন করে ফিরে আসার সময় তৃণমূলের বুথ সভাপতি ভোলানাথ পণ্ডা ও তার অনুগামীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে ধস্তাধস্তি মারধর করে বলে বিজেপির অভিযোগ। ত্রাণ বিলি করতে বাধা দেয় তৃণমূল। আচমকাই এসে বিজেপির উপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা। কেন সেই পাড়ায় বিজেপির লোকেরা ত্রাণ বিলি করছে তা নিয়ে কথা কাটাকাটি থেকে গন্ডগোলের সূত্রপাত। তবে তৃণমূলের দাবি বিজেপির লোকেরা 3 থেকে 4টা ত্রিপল নিয়ে এসে এখানে সস্তা রাজনীতি করতে এসেছে। তৃণমূলের পক্ষ থেকেও ত্রিপল দেওয়া হয়েছে। এই পরিবারকে আমরা সব রকম সরকারি সাহায্য পাইয়ে দিয়েছি। বিজেপি এখানে এসে বিভ্রান্ত করছে, তাই তৃণমূল কর্মীরা বাধা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কানাই জগাইতে হয়েছে একটু ফোন। আপনার বাড়ির অবস্থা কেমন? বাড়ির অবস্থা দেখছো তো, কি করি থাকবো এই বাড়ি। সেদিন ঝড় তাছাড়া কি অবস্থার আমরা বুঝতে পারবি না তুমি জানা। এটা যে 15-20 বছর আগে আমার বিয়ে হয়েছে। এদিন যা মানে সব সময় আমার শাশুড়ি কেনে আমার বর কেনে সব সময় যাই, মানে বিডিও পিসিবি যায়, এটি গ্রাম পঞ্চায়েত থেকে সব আড়কে যাই, মানে যে আমার একটা বাড়ি দাও, আমার 4 ফ্যামিলি আছে, এই বাড়িতে কি 4 ফ্যামিলি কি থাকতে পারবে? ছোট ছোট বাচ্চা নেই, ঝড় বাতাস আমরা কি কোন মা যাবা, কি করবা? তুমি যেটা দেখতে পাচ্ছ আমার একটা লক্ষ্মী ভাণ্ডার হয়নি, সবাই লক্ষ্মী ভাণ্ডার হয়েছে, কিন্তু আমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি। কিন্তু মানে দুয়ারি সরকার কতবার দুয়ারি সরকার হয়েছে, আমি কাগজ দিয়েছি, জমা দিয়েছি, বিডিও অফিস যাইছি, অঞ্চল অফিস যাইছি, কিন্তু আমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি। কিসের জন্য হয়নি আমি জানিনি। বাড়ির এই অবস্থা, কিভাবে দিন কাটাচ্ছেন? কত কষ্ট করে কাটাচ্ছি, কি করব? আতঙ্কে রয়েছে না? হ্যাঁ, যদি ভেঙে যায় তার ভিতরেই পড়ে যেতে, মরে গেলে কেউ জানতেই পারবে না। আপনার নাম? আমার নাম সন্ধ্যা আচার্য। আপনার নাম? সাবিত্রী আচার্য। বাড়ি শ্রীরামপুর। কি ঘটনা আবার এই ঘরের অবস্থা কি? ঘরের অবস্থা আমি কতবার বলেছি, আমার যে মেম্বার আছে ওকে গিয়ে বলেছি যে আমাকে আমার যে কোনো প্রকারে একটা ঘর দাও না। আমার স্বামী যখন ছিল তখন আজ 15 বছর আগে আমাকে 65,000 টাকা দিয়েছিল। 65,000 টাকায় কি আর ঘর হয়? তবু তলটা করেছি, উপরটা আর করতে পারিনি। এই ভাঙা ঘরেই পড়ে আছি, ভাঙা ঘর উল্টে পড়েছে। কিন্তু আমরা যে সুরক্ষিত থাকবো কি থাকবো না আমি বলতে পারবো না। কতদিন ধরে এই বেহাল অবস্থায় বাড়ি? 15 বছর হয়েছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকেও জানিয়েছি। দুয়ারে সরকারে আবেদন করেছেন? হ্যাঁ, দুয়ারি সরকারে আবেদন করে না, কোনো আমি সবটাই দুয়ারি সরকারে দিয়েছি। আমার বিধবা ভাতারও দুয়ারি সরকারে দিয়েছি, আর তোমার লক্ষ্মী ভাঁড়ও দিয়েছি, কোনোটাই হয়নি আমার।
স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, কতবার আমি গেছি। কি আশ্বাস দিয়েছেন? আমি কালও গেছি তার বাড়িতে, কালও গেছি একটা পেপারের জন্য। আমি গেছি, একটা পেপার দাও, আমি বাড়িতে থাকতে পারছি না। না, একজনকে দেওয়া হয়ে গেছে, আবার যখন আসবে তখন দিব। আমার বাড়িতে আমি থাকবো কি করে? এখন বর্তমানে আপনার বাড়ির এই অবস্থা, আপনাদের পাশে কারা দাঁড়িয়েছেন? কোন দলের থেকে বা কোনো সরকারি সুযোগ কোনো পেয়েছেন? দলের থেকে দাঁড়ায়নি, এই তো আপনারা এলেন, আপনারাই যা করবেন আপনারা করবেন। আর কি করবো বলো? সংবাদ এই পর্যন্ত, নমস্কার।